নমস্কার সকলে। গোল উইথ রাহিতে আপনাদের আবারও স্বাগতম। আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং ইন্ডিয়াস ক্লাইমেট, অর্থাৎ কোন কোন বিষয়গুলি ভারতের জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ল্যাটিটিউড আছে, অর্থাৎ অক্ষাংশগত একটা বিস্তার। তারপরে আছে অল্টিটিউড, অর্থাৎ উচ্চতাগত বিষয়। তারপরে আছে প্রেশার অ্যান্ড উইন্ড সিস্টেম, বায়ু প্রবাহ এবং বায়ুর চাপগত পার্থক্যের বিষয়ের জন্য কিছু উপাদান আছে যেগুলো ভারতের জলবায়ুকে কন্ট্রোল করছে। এছাড়া ডিস্টেন্স ফ্রম দ্য সি, অর্থাৎ সমুদ্র থেকে দূরত্ব, এটি কিভাবে ভারতের জলবায়ুর উপর প্রভাব ফেলে। ওশান কারেন্ট, অর্থাৎ সমুদ্র স্রোত। এছাড়া আছে রিলিফ ফিচার্স অথবা প্রেজেন্স অফ হিমালয়ান মাউন্টেন, অর্থাৎ হিমালয় পর্বত। সমুদ্র স্রোত এবং হিমালয় পর্বত কিভাবে ভারতের জলবায়ুর উপর প্রভাব ফেলে। মৌসুমি বায়ু বড় একটা ফ্যাক্টর রাখে ভারতের জলবায়ুর উপর। মৌসুমি বায়ু ভীষণ পরিমাণে নিয়ন্ত্রণ করে ভারতের জলবায়ুকে, সেটা আমরা জানবো। এবং জেড বায়ু, যার গুরুত্ব অপরিসীম ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করার জন্য। এবারে আমরা একে একে জেনে নিই। প্রথমে আমরা যেটার মধ্যে যাব সেটি হচ্ছে অক্ষাংশগত বিস্তার। অক্ষাংশগত বিস্তার, প্রথমে আমরা চলে যাই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে। আমরা এসেছি ভারতের জলবায়ু অক্ষাংশগত কী বিস্তার ফেলে, তার আগে আমরা এই বিষয়টা জেনে নিই। আমরা যদি এখান থেকে সূর্যরশ্মি দিই, দেখতে পাবো যে এই অঞ্চল, এই যে ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, এই যে কর্কট ক্রান্তি রেখা 23.5°, এটা হচ্ছে 0° নিরক্ষরেখা। এবং এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকন, অর্থাৎ মকর ক্রান্তি রেখা 23.5° উত্তর। আর এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা 0°, অর্থাৎ নিরক্ষরেখা ইকুয়েটার 23.5° দক্ষিণ, অর্থাৎ মকর ক্রান্তি রেখা। এই অঞ্চলটায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। সারা বছর এই অঞ্চলটায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ার কারণে এই অঞ্চলে কি হয়, উত্তাপের পরিমাণ সবচেয়ে বেশি। ল্যান্ড সারফেস মারাত্মক পরিমাণে হিট হয়ে যায়, এবং ল্যান্ড সারফেস হিট হয়ে গেলে তখন রিফ্লেকশনটা হয়। ভূমিরূপ যখন উত্তপ্ত হয়ে যায় ভূমিভাগ, তখন ভূমিভাগ থেকে যে পরিমাণ উত্তাপ রিলিজ হয়, অর্থাৎ সেই রিলিজ করা উত্তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে দেয়। এবার কোথাও যদি বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যায়, সেই অঞ্চলকে কিন্তু নিম্নচাপ দেখা যাবে। কি করে? উত্তপ্ত হয়ে গেলে সেখানকার বায়ু আয়তনে বাড়বে, আয়তনে বেড়ে গেলে সেই বায়ুর ঘনত্ব কমবে, সেই বায়ু হালকা হবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে এবং নিম্নচাপ তৈরি হবে। সেই জন্য এই টরিড জোন, অর্থাৎ এই উষ্ণমণ্ডল নিরক্ষীয় অঞ্চল বলা হয়, এই অঞ্চলটাকে সারা বছর কিন্তু নিম্নচাপ বিরাজ করে। তারপরে আমরা চলে আসি টেম্পারেট জোন। এই টেম্পারেট জোন কোনটা? এই টেম্পারেট জোন হচ্ছে এই পোর্শনটা, এটাকে বলা হয় টেম্পারেট জোন। অর্থাৎ এই 23.5° থেকে এই 66.5°, এই যে রিজিয়ানটা, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটোই, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটোই 23.5° থেকে 66.5° যে অঞ্চলটা, এটা হচ্ছে টেম্পারেট জোন, অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে শীত অল্প এবং উত্তাপ গরমের পরিমাণও কিন্তু অল্প। কেন? কারণ কি? কারণ এখানে সূর্যরশ্মি কিন্তু তির্যকভাবে যায়, কিরণ দেয়। এবং একদম উপরে যদি যাই আমরা উত্তরের দিকে, যদি যাই ফ্রিজড জোন পাবো। একদম উত্তরের দিকে যদি আমরা যাই, তাহলে দুই মেরুতেই, উত্তর এবং দক্ষিণে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই অঞ্চলটা ফ্রিজ জোন এবং এই অঞ্চলটাও কিন্তু ফ্রিজ জোন। মানে হচ্ছে সব সময় কিন্তু ঠান্ডা থাকে, সব সময় শীতল থাকে। কেন? কারণ এখানে সূর্যরশ্মি সারা বছরই অতি তির্যকভাবে পৌঁছায় না সূর্যের আলো। আমরা জানি যে 6 মাস উত্তরায়ণের সময় দক্ষিণ গোলার্ধে অন্ধকার থাকে 6 মাস, আবার দক্ষিণায়নের সময় উত্তর গোলার্ধে উত্তর মেরু 6 মাস অন্ধকার থাকে। উত্তরায়ণ যখন হয় তখন দক্ষিণ মেরু 6 মাস অন্ধকার, দক্ষিণায়ন যখন হয় অর্থাৎ সূর্য যখন উত্তর দিকে লম্বভাবে কিরণ দেবে, তখন কিন্তু উত্তাপের পরিমাণ সব উত্তর গোলার্ধের অঞ্চলে বেশি।
কিন্তু দক্ষিণ গোলার্ধ উত্তাপের পরিমাণ কম। মেরুতে তো আলো পৌঁছাবেই না উত্তরায়ণের সময়, সেই তো মেরুতে 6 মাস অন্ধকার থাকে। এবং দক্ষিণায়নের সময় যখন সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেবে, তখন কিন্তু উত্তরায়ণে ঠিক বিপরীত অবস্থা, উত্তর গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা তৈরি হবে। এবার আমরা দেখে নিই যে অক্ষাংশগত বিস্তার। তাহলে আমরা বুঝলাম যে নিরক্ষরেখার আশেপাশের অঞ্চল সারা বছরই উষ্ণমণ্ডল, গরমের পরিমাণ বেশি থাকবে। আর তারপরে নিরক্ষরেখা থেকে যত দূরে উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে যাওয়া হবে, নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে আর দক্ষিণের দিকে যত আসবো, টেম্পারেচারের পরিমাণ তত কমতে থাকবে। এইবার আমরা চলে যাই ভারতের ম্যাপের মধ্যে। ভারতের ম্যাপের মধ্যে যখন যাব, তখন দেখব যে ভারতের বিস্তার একদম দক্ষিণে 8°4' উত্তর অক্ষাংশ, 8°4' উত্তর অক্ষাংশ একদম দক্ষিণে ভারতের, এখান থেকে শুরু হচ্ছে। এবং একদম উত্তরে কত আছে? একদম উত্তরে আছে 37°, 37°6' উত্তর অক্ষাংশ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণ অংশ নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত, ভারতের দক্ষিণ অংশ নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত। ভারতের প্রায় মাঝখান দিয়ে চলে গেছে আমাদের কর্কট ক্রান্তি রেখা, ভারতের প্রায় মাঝখান দিয়ে চলে গেছে কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা আমরা জানি 23.5° এর মান। আমাদের 23.5°-র নিচের পোর্শনটা কিন্তু উষ্ণমণ্ডলের মধ্যে চলে আসছে, অর্থাৎ 23.5° কর্কট ক্রান্তি রেখা, এর উত্তর ভাগটা নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়ে যাচ্ছে এবং দক্ষিণ ভাগটা নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে। তার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দক্ষিণ পোর্শনটা কিন্তু সর্বদাই উত্তাপের পরিমাণ বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি কেরালা রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি তামিলনাড়ু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশ রয়েছে। এখানে কিন্তু টেম্পারেচার অধিক পরিমাণ আছে ইন রেসপেক্ট অফ এই পোর্শন, অর্থাৎ উত্তর ভাগ, ভারতের উত্তর ভাগের থেকে দক্ষিণ ভাগের উষ্ণতা কিন্তু অনেক বেশি থাকবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দক্ষিণ ভাগ নিরক্ষরেখার অনেক কাছাকাছি আছে, দক্ষিণ ভাগ নিরক্ষরেখার অনেক কাছাকাছি আছে, নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেও কিন্তু এই পোর্শনে আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেও কিন্তু এই জোনে পড়ে যাচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর ভাগ নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়ছে, মাঝখান থেকে চলে গেছে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণ ভাগ কিন্তু উষ্ণমণ্ডলের মধ্যে পড়ে যাচ্ছে। জলবায়ুগত নিয়ন্ত্রণের মধ্যে আসছে অক্ষাংশগত বিস্তার। এরপরে আমরা কি চলে যাব? উচ্চতা। উচ্চতা কিভাবে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে আমরা দেখে নেব যে ভারতের এই পোর্শনটা যদি আমরা দেখি, ভারতের এই পোর্শনটা যদি আমরা দেখি, দেখব যে এই পোর্শনটা কিন্তু হিমালয়ান রেঞ্জ, হিমালয় পর্বত একেবারে ধনুকের মতো ভারতে উত্তর পূর্ব দিকে, উত্তর এবং উত্তর পূর্ব দিকে কিন্তু বেষ্টন করে আছে হিমালয় পর্বত। অত্যাধিক উচ্চতা ভারতের উত্তর অংশ, এখানে মাউন্ট এভারেস্ট রয়েছে আমাদের নেপালে, হিমালয় পর্বতের মধ্যে অধিক উচ্চতা আমরা জানি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্থান এই অঞ্চলে রয়েছে। আমাদের সিকিমের অন্তর্গত কাঞ্চনজঙ্ঘা রয়েছে, আমাদের কারাকোরাম রেঞ্জের মধ্যে কেটু রয়েছে, আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু সেও রয়েছে। তাহলে 8,000-এর উপরে এদের উচ্চতা। এবং আমাদের এই পোর্শনটা ভারতের দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত, এই পোর্শনটা, এখানে উচ্চতা অতটা বেশি নয়, শুধুমাত্র পশ্চিম ঘাট পর্বত আর পূর্ব ঘাট পর্বতের কিছু কিছু রেঞ্জ একটু বেশি আছে, তবু অতটা উচ্চতা নয়। এবং এখানে তো আমরা দেখতেই পাচ্ছি সমভূমি ঘিরে রয়েছে, পুরোটা গাঙ্গেয় সমভূমি, এছাড়া এদিকে থর মরুভূমি রয়েছে। হ্যাঁ, এই যে একটা 3 ডাইমেনশনাল ফিগার আমরা দেখছি উচ্চতাগত দিক থেকে। এইবার আমরা চলে আসি যে এই উচ্চতা কিভাবে প্রভাব বিস্তার করে। সেটাকে বুঝতে গেলে আমাদেরকে এই ছবিটা দেখতে হবে যে যত উপরের দিকে উঠব, বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু কমতে থাকবে। হাইট যত বাড়বে বায়ুমণ্ডলের উপাদানগুলো কিন্তু কমতে থাকবে। বায়ুমণ্ডলের মধ্যে কী কী উপাদান থাকে? জলীয় বাষ্প থাকে, গ্যাসীয় উপাদান থাকে, হ্যাঁ, এই যে বিভিন্ন ধূলিকণা, ডাস্ট পার্টিকেলসও কিন্তু থাকে।
বায়ুমণ্ডলের মধ্যে টেম্পারেচার বা উষ্ণতাকে কিন্তু ধরে রাখে এই উপাদানগুলো। আর যত উপরে উঠতে থাকবো এই উপাদানগুলো কী হবে, কমতে থাকবে। কেন কমতে থাকবে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের কারণে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের কারণে আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তির জন্যই কিন্তু এই উপাদানগুলো বেশি কনসেন্ট্রেশন হচ্ছে কোথায়, একেবারে বায়ুমণ্ডলের নিচের স্তরে। আমরা জানি বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। এবং তার মধ্যে ট্রপোস্ফিয়ারে কি রয়েছে, ট্রপোস্ফিয়ারে উচ্চতা মাত্র 18 কিলোমিটার। ট্রপোস্ফিয়ারের উচ্চতা মাত্র 18 কিলোমিটার। এই উচ্চতাটার মধ্যে কিন্তু বায়ুমণ্ডলের প্রায় 97% উপাদান রয়েছে। 18 কিলোমিটার, 18 থেকে 20 কিলোমিটারের মধ্যে 97% উপাদান বায়ুমণ্ডলে বিদ্যমান। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে বাদ বাকিগুলো কোথায় গেল? বাদ বাকি 3% উপাদান এই 18 কিলোমিটার থেকে, যদি আমি এটা পুরোটা দূরত্ব হয় 10,000 কিলোমিটার পর্যন্ত, এই পর্যন্তই 97% উপাদান রয়েছে। বাকি উপাদান কিন্তু সব এই 3% উপাদান এই উপরে বেষ্টন করে আছে। 97% উপাদান এইটুকু অংশের মধ্যে, বাকি অংশের মধ্যে কিন্তু মাত্র 3% উপাদান রয়েছে। কী কারণের জন্য? সেই কারণটার হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। সেই কারণটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে যে এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তাহলে উপাদানগুলো সব নিচের দিকে কনসেন্ট্রেশন হচ্ছে। তাহলে টেম্পারেচার যখন আমাদের ভূভাগ থেকে আসছে, ভূভাগ যখন তাপ বিকিরণ করছে, ভূভাগ প্রথমে উত্তপ্ত হয়, তারপর সে তাপ রিলিজ করে। সেই রিলিজ করা তাপ কিন্তু বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো গ্রহণ করে। তাহলে ভূপৃষ্ঠ থেকে তাপ ছাড়ছে, তাপ ছাড়ার পরে সেই তাপটা কী হচ্ছে, বায়ুমণ্ডলের উপাদানগুলো গ্রহণ করছে। যেখানে উপাদানের পরিমাণ বেশি হবে সেখানে উত্তাপের পরিমাণ বেশি হবে, যেখানে উপাদানের পরিমাণ কম হবে সেখানে উত্তাপের পরিমাণ কম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমির উচ্চতা যত বাড়বে উত্তাপের পরিমাণ তত কমবে, কারণ উপাদানের পরিমাণ কমে যাচ্ছে। এবার আমরা চলে যাব এই ছবিটার মধ্যে। এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো গ্রাউন্ড লেভেল বা সি লেভেল থেকে যত উপরে আমরা উঠব তত টেম্পারেচার ডিক্রিজ করবে, অর্থাৎ উষ্ণতা কমতে থাকবে। সুন্দর একটা বিষয় যে নিরক্ষীয় অঞ্চল, এখানে তো আমরা একটু আগেই পড়লাম সারা বছর নিম্নচাপ, কারণ এখানে টেম্পারেচার সবসময় বেশি থাকে। কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে আফ্রিকার যে অংশ সেখানে রয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো। সেই মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। সেটা থাকা সত্ত্বেও কিন্তু এই পর্বতের মাথায় বরফ জমা থাকে। মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষীয় অঞ্চলে উপস্থিত থাকা সত্ত্বেও এখানে বরফ জমে থাকে। তার কারণটা কি? তার কারণটা কিন্তু এই উচ্চতা, অর্থাৎ যত উপরের দিকে উঠব তত উচ্চতার বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকবে। সেই কারণে কেউ যদি সমভূমি অঞ্চলের হয়, কেউ যদি দীঘায় অবস্থান হয় কারুর বাড়ি, কারুর যদি হাওড়া বা কারুর উত্তর 24 পরগনার বারাসাতে বাড়ি হয়, সে যদি দার্জিলিংয়ে যায় তাহলে কিন্তু উচ্চতা অনেক বেড়ে যাবে, 3,000 মিটারের কাছাকাছি। সেখানে কিন্তু উষ্ণতা প্রচুর পরিমাণে কমে যায়, প্রচুর পরিমাণে কমতে থাকে। এটা একটা বিষয় আছে যেটাকে নর্মাল ল্যাপস রেট বলা হয়, যেটাকে বলা হয় NLR, নর্মাল ল্যাপস রেট। এই ল্যাপস রেট 6.6 কেউ কোথাও কোনো বইতে 5 পাওয়া যাবে, কোথাও 4 পাওয়া যাবে, 6.5 অথবা 6.4 কোনো বইতে পাওয়া যাবে। ডিক্রিজ করে প্রতি 1000 মিটার উপরে যত উঠবো, অর্থাৎ পার কিলোমিটার, 1 কিলোমিটার যদি ওপরে আমরা উঠি তাহলে উষ্ণতা কতটা কমবে? 6.5 ডিগ্রি বা 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমতে থাকবে। একে বলা হয় নর্মাল ল্যাপস রেট। কী কারণ সেটা আমরা বুঝতে পারলাম। নর্মাল ল্যাপস রেট, তাহলে আমি যদি 3,000 কিলোমিটার উপরে উঠি উষ্ণতা কত কমবে? 3 6 18, 0.5 ইন্টু 3, অর্থাৎ 19.5। তার মানে আমাদের এখানে টেম্পারেচার যদি নর্মাল 30 থাকে তাহলে 19 ডিগ্রি টেম্পারেচার কিন্তু দার্জিলিংয়ে গিয়ে কম পাবো, এতটা উষ্ণতা কম পাবো। এবার আমরা তাহলে উষ্ণতার বিষয়টা আমরা দেখতে পেলাম। উষ্ণতার বিষয়ের জন্য ভারতের যে অংশগুলো উচ্চতা বেশি, উচ্চতার বিষয় মাফ করবেন, যেখানে উচ্চতা বেশি সেই অঞ্চলগুলোই কিন্তু টেম্পারেচার অনেক কম, যেখানে উচ্চতা কম সেখানে কিন্তু টেম্পারেচার অনেক বেশি। এটা ভারতের জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, উচ্চতা। এবারে চলে যাব পরের পয়েন্টে। পরের পয়েন্টে রয়েছে উষ্ণতা বায়ু চাপ, গুরুত্বপূর্ণ পয়েন্ট।
উষ্ণতা, বায়ুর চাপ। উষ্ণতা কিন্তু বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে। কিভাবে? যদি কোথাও সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাহলে কোথাও ল্যান্ড সারফেস, এই ল্যান্ড সারফেসটা সূর্য যদি লম্বভাবে কিরণ দেয়, তাহলে সেই ল্যান্ড সারফেস কিন্তু হিট হবে। ল্যান্ড সারফেস যদি হিট হয়, সে তখন কী হবে, টেম্পারেচার রিলিজ করবে, অর্থাৎ উষ্ণতা ছাড়বে। তখন আশেপাশে যে বায়ুমণ্ডল আছে সে উত্তপ্ত হয়ে যাবে। উত্তপ্ত হয়ে গেলে কী হবে, আয়তনে অনেক বেড়ে যাবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে যাবে বায়ুর উপাদানগুলো, ঘনত্ব কমতে থাকবে এবং অনেক হালকা হয়ে যাবে। সেই কারণে সেখানকার বায়ু কিন্তু উপরের দিকে উঠতে থাকবে, সেখানকার বায়ু উপরের দিকে উঠতে থাকবে। তাহলে সেখানে কি প্রেশার? লো প্রেশার, অর্থাৎ নিম্নচাপ। তার মানে উষ্ণতার উপরে ডিপেন্ড করে বায়ুর চাপ, উষ্ণতার উপর ডিপেন্ড করে বায়ুর চাপ। উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব কমবে, ঘনত্ব কমবে, আয়তন বাড়বে, সেই বায়ু হালকা হবে, সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে সেখানে কী চাপ বিরাজ করবে? নিম্নচাপ। উচ্চচাপের ক্ষেত্রে একদম বিপরীত অবস্থান। কেমন? যদি কোথাও টেম্পারেচার অনেক কমে যায়, তাহলে সেখানকার বায়ুর ঘনত্ব, যেমন গরমকালে আমরা দূরে দূরে থাকতে পছন্দ করি, কেন? এটা আবার যদি আমরা দেখি যে ডালডা জাতীয় পদার্থ যদি আগুনের সংস্পর্শে আনা হয়, সে কিন্তু সঙ্গে সঙ্গে গলে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। আবার তাকে যদি শীতল করা হয়, তারা কিন্তু আবার এক জায়গায় কিন্তু কনসেন্ট্রেট হবে, আবার এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে যাবে। অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা যদি বেড়ে যায়, তাহলে উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, এবং উষ্ণতা যদি বেড়ে যায় এটা, আর উষ্ণতা যদি কমে যায়, তাহলে উপাদানগুলো আবার সংঘবদ্ধ হয়ে যাবে। উষ্ণতা কমে গেলে উপাদান সংঘবদ্ধ হয়ে গেল, আয়তন কমে গেল, উষ্ণতা বেড়ে গেলে আয়তন বেড়ে যাবে, এর ঘনত্ব অনেক পরিমাণ কমে গেল, ঘনত্ব কমে গেল মানে ওজন কমে গেল, সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, কারণ এর উপরে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কমে যাবে, কিন্তু এর উপরে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেড়ে যাবে। শীতল বায়ুর ঘনত্ব বেশি, সেজন্য এর উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি, উচ্চতা এর অনেকটা ওয়েট বেড়ে যায়, ওজন অনেক বেড়ে যায়। তাহলে এখানে তখন সৃষ্টি হবে হাই প্রেশার, অর্থাৎ উচ্চচাপ। উচ্চচাপে তাহলে ধর্ম কি? বায়ু ভারী হবে, বায়ু শীতল হবে, বায়ুর ওজন অনেক বেশি হবে। নিম্নচাপের, লো প্রেশারের কি ধর্ম? বায়ু উষ্ণ হবে, বায়ু হালকা হবে, ঘনত্ব কম হবে, আয়তন অনেক বেশি হবে, আর বায়ু উপরের দিকে উঠতে থাকবে। আর এখানে লো প্রেশার, হাই প্রেশারে বায়ু নিচের দিকে নামতে থাকবে। এটা গেল উষ্ণতা এবং বায়ুর চাপের সম্পর্ক। এইবারে যে বিষয়টার মধ্যে আমরা আসবো, সেটা হচ্ছে বায়ু চাপ আর বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক। সেটা কেমন? সেটা যদি আমাদের জানতে হয় যে বায়ু প্রবাহ আর বায়ু চাপ এদের মধ্যে সম্পর্ক কী, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে হাই প্রেশার আর এখানে লো প্রেশার। লো প্রেশার যেখানে, সেখানে এমনি বায়ুর ঘনত্ব কমে গেছে, হাই প্রেশার অনেক ঘনত্ব বেশি আছে, বায়ু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছুটে আসবে, বায়ু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছুটে আসবে, এবং এই যে ছুটে আসা, একে বলা হয় বায়ু প্রবাহ। একে কি বলা হয়? বায়ু প্রবাহ। ছুটে আসাকে কি বলা হয়? বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ কখন হবে? যখন বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসবে। সেটা কিসের জন্য হয়? উষ্ণতার পার্থক্যের জন্য। এই বিষয়টা বুঝতে গেলে আমরা যদি বাইরের থেকে, এই যে দরজা খুলে এসি ঘরের মধ্যে প্রবেশ করি, যদি বাইরে থেকে দরজা খুলে গরমকালে এসি ঘরের মধ্যে প্রবেশ করি, দেখব বাইরের যে ঘনত্ব ছিল ওটা ফিল হবে, ভেতরে ঢুকলে অনেক ঠান্ডা বেশি লাগবে, ভারী বাতাস লাগবে, এবং বাইরের হালকা বাতাস সেটা আমরা ফিল করতে পারবো, এবং এই জায়গাটায় বায়ু প্রবাহটাও কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে, এই যে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে এটা কিন্তু আমরা ফিল করব। দরজা খুললেই আমরা ফিল করব যে বাইরের ভেতর থেকে ঠান্ডা বাতাস। কোনো দোকানে যদি বড় কোনো শোরুমে আমরা যাই, সেখানেও একই জিনিস আমরা বুঝতে পারবো, দরজা খুললেই আমরা বুঝতে পারবো ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। বেরিয়ে আসার কারণ কি? বাইরে ঘনত্ব কমে গেছে বাতাসের, উষ্ণ বায়ু, সেই জন্য ভেতর থেকে ঠান্ডা বায়ু, ঘনত্ব বেশি বায়ু, সে কিন্তু বাইরে বেরিয়ে আসছে এবং বায়ু প্রবাহ হচ্ছে। এরকমই একটু বড় জায়গা যদি হয়, এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে উষ্ণতা বায়ুচাপের কী সম্পর্ক। যে এখানে এটা হচ্ছে হাই প্রেশার যুক্ত অঞ্চল, এটা হচ্ছে লো প্রেশার যুক্ত অঞ্চল। এখানে লো প্রেশার এবং হাই প্রেশার এটা হলো কেন? দিনের বেলা জলভাগ
আর এটা হচ্ছে স্থলভাগ। দিনের বেলা জলের থেকে বেশি আগে কিন্তু স্থলভাগ উত্তপ্ত হবে। স্থলভাগ যদি উত্তপ্ত হয় তাহলে স্থলভাগে যে দেখতে পাচ্ছি আমরা তাপ বিকিরণ করছে, তাপ বিকিরণ করলে এই অঞ্চলের যে বায়ু আছে সে উত্তপ্ত হয়ে যাবে, উত্তপ্ত হয়ে গেলে সে হালকা হয়ে যাবে, লো প্রেশার ক্রিয়েট হবে, সেই বাতাস উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু জল অত তাড়াতাড়ি গরম হবে না। এই জল যত দেরি করে গরম হয় তত দেরি করে কিন্তু ঠান্ডা হয়, এটা মাথায় রাখতে হবে। স্থলভাগের থেকে বেশি দেরি করে, স্থলভাগের থেকে বেশি দেরি করে কিন্তু জল গরম হয়। স্থলভাগের থেকে বেশি দেরি করে যেমন গরম হয় তেমন কিন্তু বেশি দেরি করে ঠান্ডাও হয় এই জলভাগ। তখন এই জলভাগ এর উপর হাই প্রেশার এবং স্থলভাগের উপরে লো প্রেশার। অর্থাৎ দিনের বেলা যদি আমরা দেখি স্থলভাগ লো প্রেশার, জলভাগ হাই প্রেশার, এবং এর কারণের জন্য হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে কিন্তু বায়ু ছুটে আসবে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বায়ু ছুটে আসবে, অর্থাৎ জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু ছুটে আসবে এবং বায়ু প্রবাহ হবে। রাতের বেলা কিন্তু আবার ঠিক বিপরীত অবস্থা সৃষ্টি হবে। রাতের বেলা কী হবে? স্থলভাগ যত তাড়াতাড়ি গরম হয়েছিল তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এই যে বাতাসগুলো আছে উত্তপ্ত হয়ে সেও ঠান্ডা হয়ে যাবে, নিচের দিকে নামতে থাকবে, ঘনত্ব বাতাসের বাড়তে থাকবে। কিন্তু জল অত তাড়াতাড়ি ঠান্ডা হতে পারবে না রাতের বেলা, তখন জলের ওপরে লো প্রেশার ক্রিয়েট হবে, জলের ওপরে লো প্রেশার ক্রিয়েট হবে, আর স্থলভাগের উপরে হাই প্রেশার ক্রিয়েট হবে। তখন হাই প্রেশার অঞ্চল থেকে লো প্রেশারের দিকে বায়ু ছুটবে। ভোরবেলা এই বায়ু খুব স্পিডে যায়, একে বলা হয় স্থল বায়ু, এবং দিনের বেলা বিকালের দিকে খুব স্পিডে জলভাগ থেকে বায়ু যায়, কারণ এখানে লো প্রেশার ক্রিয়েট হয়েছিল দিনের বেলা, একে সমুদ্র বায়ু বলা হয়। তাহলে আমাদের বায়ু ভারতের উপরে এই বিষয়টা কিভাবে প্রভাব আসবে? ভারতের ক্ষেত্রে আমরা যদি একটা ভারতের উপকূলবর্তী অঞ্চলের একটা ম্যাপ আমরা এখানে ড্র করি তাহলে দেখব যে এইদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, জলযুক্ত অঞ্চল। তাহলে দিনের বেলা এই জলভাগ থেকে বায়ু ছুটতে থাকবে স্থলভাগের দিকে, এই স্থলভাগযুক্ত অঞ্চলে। আবার রাতের বেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস ছুটতে থাকবে, এবং এই উষ্ণতার কারণের জন্যই কিন্তু বায়ুচাপের পার্থক্যটা হয়। বায়ুচাপের পার্থক্য হলে কিন্তু বায়ু প্রবাহ হতে থাকে। এবারে চলে যাব আমরা পরবর্তী পয়েন্টে। সমুদ্র থেকে দূরত্ব মারাত্মক ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সমুদ্র থেকে দূরত্ব ভারতের জলবায়ুর উপরে কী রকমের প্রভাব ফেলে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভারতের উপকূলবর্তী অঞ্চল, এটা হচ্ছে ভারতের উপকূলবর্তী অঞ্চল। সমুদ্র থেকে এই অঞ্চলটা কিন্তু অনেক ভিতরে, সমুদ্র থেকে এই অঞ্চলগুলো কিন্তু অনেকটা ভিতরে। আমরা যদি নিউ দিল্লিকে দেখতে পাই, এই যে নিউ দিল্লি অনেকটা ভিতরে, সমুদ্র থেকে অনেক ভিতরে, এখানে কিন্তু সমুদ্রের বাতাস পৌঁছাতে পারে না নিউ দিল্লিতে। এবার বিষয়টা হলো সমুদ্র থেকে দূরত্ব যদি কম থাকে, সমুদ্র থেকে দূরত্ব যদি বেশি থাকে তাহলে কী ধরনের প্রভাব আসে? সমুদ্র থেকে যদি দূরত্ব বাড়তে থাকে তাহলে এখানে সমুদ্রের বাতাস পৌঁছাতে পারবে না। এবার প্রশ্ন হলো সমুদ্রের বাতাসের উপর কী গুরুত্ব আছে? জল দিনের বেলা গরম হতে পারে না, স্থলভাগ দিনের বেলা মারাত্মক গরম হয়ে যায়। আবার গ্রীষ্মকালেও সেম বিষয়, স্থলভাগ মারাত্মক হিট হয়ে যায়, কিন্তু জলভাগ অত তাড়াতাড়ি হিট হতে পারে না। তাহলে দিনের বেলা স্থলভাগের উপরে নিম্নচাপ, জলভাগের উপরে উচ্চচাপ। তাহলে এই যে সমুদ্রের বাতাস বেশি দূর পর্যন্ত নেওয়া যায় না। উপকূলবর্তী অঞ্চল যদি দেখাতে হয়, একেবারে সমুদ্রের আশেপাশের অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে সমুদ্র থেকে কিন্তু দিনের বেলা বাতাস ছুটে আসে, কারণ স্থলভাগের উপরে নিম্নচাপ ক্রিয়েট হয়েছে, স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গেছে, হিট হয়ে গেছে। আবার রাত্রিবেলা কী হয়? এই সমুদ্রের এই উপকূলবর্তী অঞ্চলের বায়ু বাতাস অতটাও ঠান্ডা হয় না তাড়াতাড়ি, কিন্তু স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তখন আবার স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বাতাস প্রবাহিত হয়। তাহলে বাতাসের সংমিশ্রণ কিন্তু উপকূলবর্তী অঞ্চলে, সে দিন হোক, রাত হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, যখনই হোক, এই সংমিশ্রণ কিন্তু হতেই থাকে, বাতাসের সংমিশ্রণ হতেই থাকে সর্বদা। এবং সংমিশ্রণ হয় বলেই এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলে আমাদের, যদি আমরা দীঘায় যাই, এই অঞ্চলে যদি আমরা যাই দীঘাতে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো
দীঘায় যারা সমুদ্র সৈকতে যায় বা পুরীতে যারা যায় সেখানেও কিন্তু এই অবস্থান, দীঘাতে বা পুরীতেও কিন্তু এই বিষয় দেখা যায়। সর্বদা কিন্তু এখানে বায়ু প্রবাহ হয় উপকূলবর্তী অঞ্চলে। তাহলে শীতের সময় এখানে কিন্তু শীত লাগবে না, যেহেতু বায়ু সংমিশ্রণটা ঘটছে। আবার আমরা গরমকালে পাখা চালাই কেন, বা এক্সস্ট ফ্যান যেগুলো আছে বাইরে থেকে ঠান্ডা বাতাস টানার জন্য, সেম বিষয়। এই যে স্থলভাগ এবং সমুদ্রের বায়ু, এদের মধ্যে যদি সংমিশ্রণ হয় তাহলে কিন্তু গরমের সময় গরম লাগবে না, ঠান্ডার সময় কিন্তু ঠান্ডা লাগবে না। এই যে ধরনের বিষয়, এটাকে বলা হয় মডারেট টেম্পারেচার। একে কি বলা হয়? মডারেট টেম্পারেচার। অর্থাৎ এই বিষয়টাকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। তাহলে যত সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে ভারতের সকল জায়গায় কিন্তু কী হবে? সমভাবাপন্ন জলবায়ু দেখা যাবে। যত উপকূলবর্তী অঞ্চল আছে ভারতের সব জায়গায় কী হবে? সমভাবাপন্ন জলবায়ু। সব জায়গায় কী হবে? সমভাবাপন্ন জলবায়ু দেখা যাবে। উপকূলবর্তী অঞ্চল থেকে যদি দূরে হয়, যদি নিউ দিল্লিটা আমরা বুঝি, আচ্ছা, এই যদি একটা ছোটো প্রশ্ন করে, মুম্বাইতে কী ধরনের জলবায়ু দেখা যাবে? মুম্বাইতে কিন্তু সমভাবাপন্ন জলবায়ু দেখা যাবে। আমি একটা প্রশ্ন রাখছি, কমেন্টের মাধ্যমে জানানো উচিত, সুরাটে কী ধরনের জলবায়ু দেখা যাবে সেটা জানাতে হবে কমেন্ট করে। আচ্ছা, এবারে নিউ দিল্লিতে চলে যাই। নিউ দিল্লিতে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাবো? সমুদ্র থেকে অনেক দূরে আমরা শুনি মাঝে মাঝেই খবরে যে শীতের সময় নিউ দিল্লিতে বরফ পড়েছে। আবার এটাও আমরা শুনি মাঝে মাঝে গরমের সময় নিউ দিল্লিতে লু বইছে, মারাত্মক উষ্ণতা, এসি ছাড়া থাকতে পারে না এই নিউ দিল্লির আদিবাসীরা। এর কারণটা কি? এখানে এক্সট্রিম টেম্পারেচার, এখানে হচ্ছে এক্সট্রিম টেম্পারেচার, EXTREME, এক্সট্রিম টেম্পারেচার, অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ু। একে কি বলা হয়? চরম ভাবাপন্ন জলবায়ু। কেন? কারণ শীতের সময় মারাত্মক শীত, গরমের সময় মারাত্মক গরম। এর প্রধান কারণ হচ্ছে কিন্তু এই সমুদ্রের বাতাস এখানে মিশতে পারে না। সমুদ্রের বাতাস যদি মিশতে পারতো তাহলে কিন্তু এত সুন্দর টেম্পারেচার থাকতো, সমভাবাপন্ন একটা উষ্ণতা থাকতো। গরমের সময় অত্যাধিক গরম লাগতো না, ঠান্ডার সময় অত্যাধিক ঠান্ডা লাগতো না। সেই কারণের জন্য আমরা যদি এইটা দেখতে পাই, কেরালা, এটা হচ্ছে মেঙ্গালুরু, এটা হচ্ছে গোয়া, একটা দিন যেটা মঙ্গলবার 1টার সময়, মঙ্গলবার 1টার সময় দুপুর 1টার সময় একটা মেজারমেন্ট করা হয়েছে ওয়েদার, এবং মেজারমেন্ট করে কি দেখা গেছে? এখানে 27 ডিগ্রি কেরালায়। কেন? এটা সমুদ্রের একদম কোস্টাল রিজিয়নে আছে। মেঙ্গালুরু, এটাও কোস্টাল রিজিয়নে আছে, 27 ডিগ্রি। গোয়া, এও তো কোস্টাল রিজিয়নেই আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে গোয়া, যদি আমরা দেখতে পাই এই যে গোয়া কোস্টাল রিজিয়নে আছে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে আছে, সেই কারণে কিন্তু এখানে টেম্পারেচারের হেরফের নেই, একদম মডারেট টেম্পারেচার। অত্যাধিক শীতও না, অত্যাধিক গরমও নয়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতা কিন্তু একদম কি হয়, যেটাকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। এদের টেম্পারেচার গ্রাফ যদি আঁকা হয় তাহলে কি হবে? টেম্পারেচার গ্রাফ কিন্তু উপরে উঠবে না, এদের টেম্পারেচার গ্রাফ কিন্তু একদম নর্মাল থাকবে। কিন্তু যদি দিল্লিতে দেখি, গরমের সময় টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে, শীতের সময় টেম্পারেচার অনেক কমে যাচ্ছে। তাহলে বাড়ছে অনেক, কমছে অনেক, এই যে পার্থক্য টেম্পারেচারের, এটা কিন্তু এক্সট্রিম টেম্পারেচার বা চরম ভাবাপন্ন জলবায়ু। এবারে আমরা চলে যাব পরের বিষয়, সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত বা ওশান কারেন্ট, এটা কি? এই বিষয়টা বুঝতে গেলে কি বুঝতে হবে? যে সমুদ্র স্রোত বা ওশান কারেন্টটা সৃষ্টি হয় কিভাবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি উইন্ড বলতে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম। প্ল্যানেটারি উইন্ড সিস্টেম বা নিয়ত বায়ু প্রবাহ। প্ল্যানেটারি উইন্ড সিস্টেম বা নিয়ত বায়ু প্রবাহ প্রতিদিনই হয়, বছরের প্রতিটা সময় হয়, এবং এরা যখন সমুদ্রের ওপর দিয়ে যায়, সমুদ্রের যে জলরাশি আছে, উত্তাল জলরাশিকে এদের ঘর্ষণের মাধ্যমে কিন্তু জলরাশিও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখনই তৈরি হয় ওশান কারেন্ট। ওয়াটার টেম্পারেচার, উষ্ণতার পার্থক্য হওয়ার কারণে জলের মধ্যে ঘনত্বের পার্থক্য হচ্ছে, জলপ্রবাহ হচ্ছে। তারপরে আছে সল্ট কন্টেন্ট, অর্থাৎ লবণের পরিমাণ যদি বেশি কম হয় তখনও কিন্তু ঘনত্বের পরিমাণের পার্থক্য হয়। লবণ বেশি হলে ঘনত্ব বেশি হবে, লবণ কম হলে ঘনত্ব কম হবে, তখনও কিন্তু স্রোত প্রবাহিত হবে। তারপর গ্র্যাভিটেশনাল পুল অব দ্য সান এবং মুন,
সূর্য চাঁদ কিন্তু সর্বদা আকর্ষণ করছে অভিকর্ষজ বলের মাধ্যমে পৃথিবীর জলরাশিকে, এই নীল গ্রহের জলরাশিকে সর্বদা আকর্ষিত করছে। সেই কারণের জন্যও কিন্তু জল এক স্থান থেকে আরেক স্থানে যায় এবং স্রোতের উৎপন্ন হতে দেখা যায়। এবার আমরা চলে আসি এই ম্যাপটার মধ্যে। এখানে দুটো কালার ইউজ করা হচ্ছে, এই যে নীল কালার আর এইগুলো কিন্তু লাল কালার, ঠিক আছে। এই যে এখানে নীল কালার কিন্তু ভর্তি রয়েছে, নীল রং, আর এই পোর্শনে কিন্তু রয়েছে লাল রং। তাহলে এই পোর্শনটা কোন অঞ্চল? আমরা জানি এই পোর্শনটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। আর এই পোর্শনটা কোন অঞ্চল? আমরা জানি এই পোর্শনটা হচ্ছে মেরু অঞ্চল। তো নিরক্ষীয় অঞ্চলে কেন এত লাল রং? লাল এই রংটা দিয়ে কোন স্রোত দেখানো হচ্ছে? উষ্ণ সমুদ্র স্রোত। আর এই নীল রংটা দিয়ে কি দেখানো হচ্ছে? শীতল সমুদ্র স্রোত। শীতল সমুদ্র স্রোতের পরিমাণ কোথায় বেশি? মেরুর দিকে। উষ্ণ সমুদ্র স্রোতের পরিমাণ কোথায় বেশি? নিরক্ষীয় অঞ্চলের দিকে। আর যে স্থানের ওপর দিয়ে উষ্ণ স্রোত যাবে সেখানকার বায়ু উষ্ণ হয়ে যাবে, সেখানে গরম বেশি হবে। যে স্থানের ওপর দিয়ে শীতল স্রোত যাবে সেখানকার বায়ু কম গরম হবে, ঠান্ডা হবে, সেখানে কিন্তু তুষারপাত হতে দেখা যাবে। ভারতের জলবায়ুর উপরও এই ধরনের প্রভাব বিস্তার হবে। যেখানে শীতল স্রোত যাবে বায়ু ঠান্ডা হবে, যেখানে উষ্ণ স্রোত যাবে সেখানে বায়ু গরম হবে। প্রশ্ন একটা রইল কমেন্ট করে জানানোর জন্য যে ভারতের কোন অঞ্চলে স্রোতের প্রভাব দেখা যায় এবং সেটা কোন স্রোত, এটা কমেন্ট করে জানাতে হবে। এবার আমরা চলে যাচ্ছি পরের পয়েন্ট, ভূপ্রকৃতি বা হিমালয়ের অবস্থান। মারাত্মক গুরুত্বপূর্ণ, ভারতের জলবায়ুর উপরে এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা যদি দেখতে পাই বুঝতে পারবো যে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটি ম্যাপ। হ্যাঁ, এখানে এই যে ভ্যালি রয়েছে, নদী এখান থেকে কেটে বসে গেছে। এটা হচ্ছে মালভূমি অঞ্চলের একটা ম্যাপ, গাছগাছালির পরিমাণ কম, উঁচু নিচু কিছু ঢিবি দেখা যায়। এবার আমরা দেখতে পাচ্ছি সমভূমি অঞ্চলের ম্যাপ, যেখানে চাষবাসের পরিমাণ বেশি হয়, প্লেন ল্যান্ড। এবার প্রশ্ন হলো যে এই ভারতের জলবায়ুর উপরে এই হিমালয় প্রভাব বা ভূপ্রকৃতির প্রভাব কেমন ধরনের? এটা বুঝতে গেলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ভারতের কোন অংশে হিমালয় পর্বতের বিস্তার? একেবারে উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল, এখানে হিমালয় পর্বতের বিস্তার। এই হিমালয় পর্বত রয়েছে বলে মৌসুমি বায়ু কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কোন মৌসুমি বায়ু? সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ু প্রথম কোথায় গিয়ে ধাক্কা খায়? এই মৌসুমি বায়ু প্রথম এই অ্যারাবিয়ান পার্ট, অর্থাৎ মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা প্রথমে গিয়ে ধাক্কা খায় কেরালার উপকূলে গিয়ে কিন্তু প্রথম ধাক্কা খায়। এটা কি পর্বত? এটা কিন্তু পশ্চিম ঘাট পর্বত। এখানে গিয়ে প্রথম বৃষ্টি হয়, মৌসুমি বায়ু প্রথম ঢোকে এবং প্রথম বৃষ্টিপাত হয় কেরালার উপকূলে। এবার মৌসুমি বায়ু ঢুকে যাবার পরে সমস্ত বায়ুগুলো, মৌসুমি বায়ুর দুটো শাখা, একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা, সবাই দক্ষিণ পশ্চিম মুখ হয়ে ভারতবর্ষে ঢুকছে। ভারতবর্ষে ঢুকে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে কোন পর্বতের দ্বারা? আরব সাগর থেকে যাও আর বঙ্গোপসাগর থেকে যাও, গিয়ে তোমায় কিন্তু বাধা পেতে হচ্ছে হিমালয় পর্বতে। এবার মজার জিনিস, খুব মজার জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এই হিমালয় পর্বতে যখনই বাধাপ্রাপ্ত হবে তখন কিন্তু সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এই মৌসুমি বায়ু যখন ঢোকে ভারতে তখন কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ঢোকে এবং জলীয় বাষ্পপূর্ণ এই বায়ু কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে সোজা উপরের দিকে উঠবে। আমরা এটা মাউন্টেন একটা রেঞ্জ তৈরি করেছি, হিমালয় পর্বত আমরা মানছি। বাধাপ্রাপ্ত হচ্ছে, প্রচুর পরিমাণে ময়েস্ট প্রিভেইলিং একটা উইন্ড, এটা জলীয় বাষ্প প্রচুর পরিমাণে নিয়ে যাচ্ছে, আর্দ্রতা প্রচুর পরিমাণে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধা পেয়ে কিন্তু কী হচ্ছে? উপরের দিকে উঠে যাচ্ছে। কেন উপরের দিকে উঠছে? হালকা বাতাস। এবারে যখনই উপরে উঠবে, আমরা কি পড়েছি আগে? উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়। উচ্চতা কমে গেলে তখন কি হবে? এয়ার কুল হবে। এয়ার ঠান্ডা হয়ে যাবে। এয়ার ঠান্ডা হলে কি হবে? এয়ার ঠান্ডা হলে কনডেনসেশন প্রসেস, অর্থাৎ ঘনীভবন প্রসেস কিন্তু অ্যাপ্লাই হবে। ঘনীভবন প্রসেস অ্যাপ্লাই হলে কি হবে? ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু শীতল হয়ে
ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু থেকে মেঘের সৃষ্টি হবে, ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু মেঘ থেকে বৃষ্টি হবে, জোন অফ প্রেসিপিটেশন। অর্থাৎ যে জায়গাটায়, যে ঢালটায় বায়ু গিয়ে ধাক্কা খাচ্ছে প্রথমে, সেটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড বা প্রতিবাদ ঢাল। এই প্রতিবাদ ঢালে গিয়ে বায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি ঘটাচ্ছে। যে ঢালে বৃষ্টি ঘটাচ্ছে সেটাকে কি বলা হয়? উইন্ডওয়ার্ড সাইড বা প্রতিবাদ ঢাল। এই প্রতিবাদ ঢালে বৃষ্টি ঘটানোর পর যখন এই বায়ু উপরের দিকে উঠতে থাকে, তখন কিন্তু এই বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প যদি না থাকে, কেন জলীয় বাষ্প থাকবে না? জলীয় বাষ্প না থাকার কারণ হচ্ছে বৃষ্টিপাত ঘটে গেছে। বৃষ্টিপাত ঘটে যাওয়ার কারণে কিন্তু সেই বাতাসের মধ্যে আর জলীয় বাষ্প নেই। সেই বাতাস কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে? নিচের দিকে নামতে থাকছে। প্রচুর বৃষ্টি ঘটিয়ে দিয়েছে, যা জলীয় বাষ্প ছিল মেঘ ভাঙা বৃষ্টি হয়ে কিন্তু নেমে গেছে। এইবার এই বাতাসে কিন্তু জলীয় বাষ্প নেই। সেই জলীয় বাষ্পপূর্ণহীন বাতাস, সেই জলীয় বাষ্পহীন বাতাস কিন্তু অনেক পরিমাণে হালকা হয়। হালকা হওয়ার কারণে কিন্তু ড্রাই এয়ার ইজ ওয়ার্ম। ড্রাই এয়ার, শুষ্ক বায়ু, শুষ্ক বায়ু। জলীয় বাষ্প নেই মানে এটা শুষ্ক বায়ু, জলীয় বাষ্প ছিল তাই ময়েস্ট প্রিভেলিং উইন্ড, অর্থাৎ আর্দ্র বায়ু। এই আর্দ্র বায়ু কী হয়েছিল? মেঘ সৃষ্টি করে বৃষ্টি ঘটিয়েছে ধাক্কা খেয়ে উপরে উঠে গিয়ে ঠান্ডা হয়ে, এবং এই বাতাসটা যখন নিচের দিকে নামছে তখন হচ্ছে শুষ্ক বায়ু। এই বাতাস যত নিচের দিকে নামবে তত উষ্ণতার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। কেন? যদি উপরে উঠি, টেম্পারেচার যদি কমে, তাহলে নিচে নামলে টেম্পারেচার বাড়বে, এটাই সাধারণ বিষয়। কারণ বায়ুর উপাদানগুলোর ঘনত্ব বাড়ছে, অ্যাবজর্ব করে রাখছে উষ্ণতাকে। এই ঢালটাকে বলা হচ্ছে লিওয়ার্ড সাইড, যেখানে কোনো রকম বৃষ্টি হয় না। কেন বৃষ্টি হয় না? এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস যে উপরে উঠেছিল, অর্থাৎ উইন্ডওয়ার্ড সাইডে গিয়ে ধাক্কা খেয়েছে, খেয়ে এই ময়েস্ট প্রিভিল উইন্ড উপরে উঠে এয়ার কুল হয়েছে, কনডেন্স হয়েছে, জোন অফ প্রেসিপিটেশন তৈরি করেছে। অর্থাৎ এখানে উষ্ণতা কমে গিয়ে মেঘ সৃষ্টি হয়ে কনডেনসেশন প্রসেসের মাধ্যমে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। বৃষ্টি হয়ে সেই বায়ুর মধ্যে থেকে বৃষ্টি হওয়ার পরে জলীয় বাষ্প নেই, ড্রাই অ্যান্ড ওয়ার্ম উইন্ড। কারণ এখানে এই বাতাসটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে সেই বাতাস সাধারণ বাতাসের থেকে অনেক পরিমাণ হালকা হবে। আর যে বায়ুতে জলীয় বাষ্প কম থাকবে সেই বাতাস কিন্তু অনেক পরিমাণে ভারী হবে। তাহলে জলীয় বাষ্প নেই, কারণ বৃষ্টি ঘটিয়ে দিয়েছে। যা জলীয় বাষ্প ছিল সব কিন্তু বৃষ্টি ঘটে গেছে। কেন বৃষ্টি ঘটেছে? ঠান্ডা হয়েছে তাই। লিনতাপ ত্যাগ করেছে, জলকণায় পরিণত হয়েছে, মেঘ সৃষ্টি করেছে, বৃষ্টি ঘটিয়ে দিয়েছে। এই ঢালটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। তাহলে মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে যায়, যে ঢালে প্রথম বৃষ্টিপাত হবে হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে, সেই ঢালকে কি বলা হবে? প্রতিপাদ ঢাল। এবং এই বৃষ্টিটাকে কি বলা হবে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, যাকে বলা হয় ওরোগ্রাফিক রেইনফল। ওরোগ্রাফিক রেইনফল অর্থাৎ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কোন ঢালে হয়? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় প্রতিপাদ ঢালে। এইবার প্রশ্ন হচ্ছে, এই পর্বতের দুটো ঢাল, যে ঢালটায় বৃষ্টিপাত ঘটলো সেটা প্রতিবাদ ঢাল। এবার এই ঢালটা নিয়ে আমরা যদি আসি, আরেকটা ঢাল রয়েছে পর্বতের, সেই ঢালটাকে বলা হচ্ছে লিওয়ার্ড সাইড, অর্থাৎ অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে বৃষ্টি হলো বয়াকার ত, আর অনুবাদ ঢালে বৃষ্টি হচ্ছে না। কেন? বৃষ্টি জলীয় বাষ্পপূর্ণ বায়ু ছিল, জলকণায় পরিণত হয়ে বৃষ্টি ঘটিয়ে দিয়েছে প্রতিবাদ ঢালে। যখন অনুবাদ ঢালে আসছে তখন জলীয় বাষ্প নেই। জলীয় বাষ্প ছিল তাই হালকা বায়ু ছিল, উপরে উঠতে পেরেছিল। জলীয় বাষ্প নেই তাই ভারী বায়ু, সে নিচের দিকে নামতে থাকবে। আর নিচে নামলে কিন্তু এর উষ্ণতা বাড়তে থাকবে। উষ্ণতা বাড়লে তার জলীয় বাষ্প অ্যাবজর্বেশন পাওয়ার, অর্থাৎ ক্যাপাসিটি অফ গেইন ওয়াটার ভেপার, এটা বেড়ে যাবে, ইনক্রিজ করবে। অর্থাৎ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু সেই বাতাস থেকে কখনোই বৃষ্টিপাত হবে না। সে আরও জলীয় বাষ্প ধারণ করবে, পরে কখনো সম্পৃক্ত হবে। জলীয় বাষ্প যখন ধারণ ক্ষমতা একদমই থাকবে না, প্রচুর পরিমাণে পেয়ে গেছে, তখন সেই বাতাসকে বলা হবে স্যাচুরেটেড উইন্ড। যদি জলীয় বাষ্প কোনো বাতাস সম্পূর্ণরূপে পেয়ে যায়, তখন থেকে কি বলা হবে? স্যাচুরেটেড উইন্ড। স্যাচুরেটেড উইন্ড, এর ফলে কিন্তু বৃষ্টিপাত হবে। স্যাচুরেটেডকে বাংলায় কি বলে? সম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু কখন হবে? যখন 100% জলীয় বাষ্প সেই বাতাসের মধ্যে থাকবে, তখন সেটা সম্পৃক্ত বায়ু। আর সম্পৃক্ত বায়ু কিন্তু জলকণায় পরিণত হয়ে বৃষ্টি ঘটাতে পারে। আর যে বায়ুতে জলীয় বাষ্প থাকে না, এটা অসম্পৃক্ত বায়ু। তাহলে এই বায়ু অসম্পৃক্ত বায়ু, এর নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নামলে তখন উষ্ণতা বেড়ে গিয়ে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে, বৃষ্টিপাত কখনোই হবে না। তা বৃষ্টিপাত না হলে কিন্তু এখানে গাছগাছালিও কিন্তু হবে না। এখানে কিন্তু
প্রচুর গাছগাছালি হয়, অর্থাৎ ভেজিটেশনের পরিমাণ এখানে বেশি হবে। তাহলে প্রতিবাদ ঢালে ভেজিটেশনের পরিমাণ বেশি হবে কেন? কারণ বৃষ্টিপাত হচ্ছে। অনুবাদ ঢালে ঝোপঝাড় জাতীয় বিষয় কিন্তু বেশি হবে। এখানে কিন্তু অত গাছগাছালি থাকবে না, ভেজিটেশন কিন্তু থাকবে না, ফরেস্ট কিন্তু থাকবে না। বেশি ফরেস্ট কোথায় থাকবে? বৃষ্টিপাত যেখানে বেশি হবে, অর্থাৎ প্রতিবাদ ঢালে। এইবারে আমরা চলে আসি ভারতের এই ম্যাপটাতে, যে ম্যাপটাতে মৌসুমি বায়ু ধাক্কা খেয়ে উপরের দিকে উঠছে। উপরের দিকে ওঠার ফলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি বায়ুর দুটো শাখা, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা যেটা এই পোর্শন দিয়ে ঢোকে, আর একটা হচ্ছে আরব সাগরীয় শাখা যেটা এই পোর্শন দিয়ে ঢোকে। আরব সাগরীয় শাখা প্রথমে পশ্চিমঘাট পর্বতে বাধা পায়, তারপরে ভেতরে ঢুকে হিমালয় পর্বতে বাধা পায়। বঙ্গোপসাগরীয় শাখা কিন্তু প্রথমেই হিমালয় পর্বতে বাধা পায়, বাধা পেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিন আমাদের মেঘালয়ের চেরাপুঞ্জি। মেঘালয়ের চেরাপুঞ্জিতে কিন্তু মৌসিনরাম যেটা আমরা জানি প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়, প্রায় 1100 সেন্টিমিটারের উপরে। সেটা কিন্তু হিমালয় পর্বতেই অবস্থিত, মেঘালয় রাজ্যে। আমরা সেটা কিন্তু সকলেই জানি। তো প্রচুর পরিমাণে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে যখন ঢোকে মৌসুমি বায়ু। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গেল, হিমালয় পর্বতের অবস্থানের জন্য সারা ভারতে বৃষ্টিপাত হচ্ছে, মৌসুমি বৃষ্টিপাত যাকে বলে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি? সেই গুরুত্বপূর্ণ বিষয়টায় আসি আমরা। সেটা হচ্ছে যে এখানে সাইবেরিয়া অবস্থিত। এই সাইবেরিয়া শীতল বাতাস কিন্তু ঢুকতে পারে না। সাইবেরিয়ায় প্রচুর পরিমাণে ঠান্ডা বায়ু রয়েছে, সেই ঠান্ডা শীতল বাতাস কিন্তু এই হিমালয় পর্বতের জন্যই কিন্তু ঢুকতে পারছে না। এই যে শীতল সাইবেরিয়া বায়ু, শীতল সাইবেরীয় বায়ু ভারতে ঢুকতে পারে না, হিমালয় পর্বত কিন্তু বাধা দেয়। এই শীতল সাইবেরীয় বায়ু যদি ঢুকতে পারত তাহলে কিন্তু এই সমস্ত অঞ্চলে এত শৈত্যপ্রবাহ হতো, মানুষ কিন্তু অস্বস্তিতে পড়ে যেত। হিমালয় পর্বত রয়েছে বলেই শীতল সাইবেরীয় বায়ু কিন্তু প্রবেশ করতে পারে না। তাহলে হিমালয় পর্বতের গুরুত্ব কিন্তু ভারতের জলবায়ুর উপরে অপরিসীম। এবারে চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। এবারে যে বিষয়টা বা যে পয়েন্টের মধ্যে ঢুকবো সেটা হচ্ছে মৌসুমি বায়ু। খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে, মৌসুমি বায়ুর প্রবাহ সম্পর্কে, মৌসুমি বায়ুর উৎপত্তি, মৌসুমি বায়ুর প্রবাহ, মৌসুমি বায়ু শাখা পোশাখা, মৌসুমি বায়ুর বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও বানানো যায়। সেটা কমেন্ট করলে জানালে আমি পরবর্তী ভিডিও বানাবো একটা মৌসুমি, শুধুমাত্র মৌসুমি বায়ুর উপরে। তো মৌসুমি বায়ু সম্পর্কে আমরা, আমাদের ভারত কিন্তু ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ, যেটা শুরুতেই বললেই ভালো হতো। ভারত কিন্তু ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ এবং ভারতের উপরে মৌসুমি বায়ুর গুরুত্ব অপরিসীম। মৌসুমি বায়ুর দুটো শাখা, একটা হচ্ছে আরব সাগরীয় শাখা এই পোর্শন দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা এই পোর্শন দিয়ে যাচ্ছে। এই দুটো শাখাই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটায় ভারতবর্ষে। তাহলে মৌসুমি বায়ু যখন ঢোকার কারণ কি? এর ঢোকার অনেক কারণ রয়েছে। এ কোন দিক দিয়ে ঢোকে? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ঢোকে। কেন দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ঢোকে তারও অনেক কারণ রয়েছে। এটা আমরা মৌসুমি বায়ু সম্পর্কে যে ভিডিওটা বানাবো সেটাই বলবো। মৌসুমি বায়ু এটুকু আমরা জেনে রাখি, মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু। এটা একটা অ্যারেবিয়ান শব্দ। ঋতুভেদে যে বায়ু ভারতে প্রবাহিত হয় সেটা মৌসুমি বায়ু। আর কেন ভারতেই এর প্রভাবটা সবচেয়ে বেশি? ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু কান্ট্রি সেখানেও কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে, কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব এই মৌসুমি বায়ু ভারতের ওপরে রাখে। তার প্রচুর কারণ রয়েছে। এই মৌসুমি বায়ু যখন ভারতের ওপরে নিম্নচাপ তৈরি হয়, অর্থাৎ স্থলভাগের ওপরে নিম্নচাপ তৈরি হয়, সেটাও সূর্যের উত্তরায়ণে, সূর্য অর্থাৎ যখন উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, উত্তর গোলার্ধের স্থলভাগগুলো তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। তার মধ্যে ভারত একটা উত্তর গোলার্ধের দেশ। ভারতের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তখন নিম্নচাপ স্থলভাগে। তখন এই সমুদ্র অঞ্চল থেকে মৌসুমি বায়ু কিন্তু ছুটে আসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে। আর কোন দিক দিয়ে আসে? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। তাহলে মৌসুমি বায়ু ভারতে ঢোকে কোন পোর্শন দিয়ে? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। শর্ট প্রশ্ন আসতেই পারে যে মৌসুমি বায়ু কোন দিক দিয়ে ভারতে ঢোকে? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কিন্তু মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। মৌসুমি বায়ুর কটা শাখা? দুটো, আরব সাগরীয় আর
বঙ্গোপসাগরীয় শাখা সবাই কিন্তু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ঢোকে। এর কারণগুলো আমরা এই মৌসুমি বায়ুর ভিডিওতে বলবো। কেন দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ঢুকছে, কেন দুটো শাখা, কেন সৃষ্টি হচ্ছে, অরিজিন, সবগুলো মেকানিজম সবই কিন্তু আমরা এই মৌসুমি বায়ুর ভিডিওতে বলবো। এবার বিষয়টা হচ্ছে এই মৌসুমি বায়ু যখন ঢুকছে তার ফলে 90% কিন্তু বৃষ্টিপাত ডিপেন্ড করছে মৌসুমি বায়ুর উপরে। ভারতবর্ষে 80 থেকে 90% কিন্তু বৃষ্টিপাত মৌসুমি বায়ুর উপর ডিপেন্ড করে, কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ঢোকে। বাই চান্স মৌসুমি বায়ু দেরি করে ঢুকলো তাহলে কিন্তু ভারতে খরা সৃষ্টি হবে। বাই চান্স মৌসুমি বায়ু খুব তাড়াতাড়ি ঢুকে গেল, বহুদিন রয়ে গেল, তাহলে কিন্তু ভারতে বন্যা সৃষ্টি হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতের জলবায়ুর উপরে। এবার এই মৌসুমি বায়ু বেরোয় কোন দিক দিয়ে? উত্তর পূর্ব দিক দিয়ে, ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে। ঢুকছিল কোন দিক দিয়ে? ঢুকছিল দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। বেরোচ্ছে কোন দিক দিয়ে? উত্তর পূর্ব দিক দিয়ে। পুরো 180 ডিগ্রি সৃষ্টি হয়ে গেছে। উত্তর পূর্ব দিক দিয়ে কখন বেরোয়? শীতকালে। শীতকালে যখন বেরোয় তখন কিন্তু এই করমণ্ডল উপকূলে, এই যে করমণ্ডল উপকূল ভালো করে বুঝতে হবে, এই করমণ্ডল উপকূল কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। করমণ্ডল উপকূলে একটা হচ্ছে তোমার যখন মৌসুমি বায়ু ঢুকছে তখন বৃষ্টিপাত ঘটায়, আবার যখন মৌসুমি বায়ু বেরিয়ে আসছে উত্তর পূর্ব দিক দিয়ে মৌসুমি বায়ু বেরিয়ে আসছে, এই মৌসুমি বায়ু যখন বেরোচ্ছে তখন কিন্তু যখন বেরিয়ে আসছে তখন কিন্তু এই আরব সাগর থেকে জলীয় বাষ্প নিয়ে তামিলনাড়ুতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটায়। আমরা শুনি চেন্নাইতে শীতকালের দিকে বন্যা সৃষ্টি হচ্ছে। এর কারণ কি? শীতের বৃষ্টি এই মৌসুমি বায়ুর কারণে। তাহলে এক সময় যখন ঢুকছে তখন বৃষ্টি ঘটালো, আবার যখন মৌসুমি বায়ু বেরিয়ে আসছে তখন কিন্তু এই আরব সাগর থেকে বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু জলীয় বাষ্প নিয়ে তামিলনাড়ুর উপকূলে কিন্তু বৃষ্টি ঘটাচ্ছে। তাই এই করমণ্ডল রিজিয়ানে, এই করমণ্ডল কোস্টাল রিজিয়ান, চেন্নাই তামিলনাড়ুর এই যে অঞ্চলটা, প্রচুর পরিমাণে শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটা ভারতে? করমণ্ডল উপকূল। কোন উপকূলে সবচেয়ে বেশি শীতকালে বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। আচ্ছা, এবার যেটা বিষয় যে মৌসুমি বায়ুর গুরুত্ব তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃষ্টিপাত, উষ্ণতা প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো ভারতে নিম্নচাপের কারণে। গরমকালে মৌসুমি বায়ু ঢুকলো ভারতে, আস্তে আস্তে কিন্তু উষ্ণতা কমতে থাকছে, ধীরে ধীরে কিন্তু চাষবাস শুরু হচ্ছে। যেগুলো খরা ছিল সেই সমস্ত অঞ্চলে কিন্তু চাষবাস শুরু হচ্ছে। ভারতে কিন্তু একটা আবহাওয়াটা অনেকটা গরমের হাত থেকে রক্ষা করছে মৌসুমি বায়ু। তারপর বৃষ্টিপাত, গুরুত্বপূর্ণ বিষয়। 90% বৃষ্টি কিন্তু সারা ভারতের এই মৌসুমি বায়ুর জন্য হয়। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি, তাহলে বুঝতে পারলাম মৌসুমি বায়ুর গুরুত্ব। এবারে চলে যাচ্ছি পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে জেড বায়ু প্রবাহ। এই জেড বায়ু প্রবাহ কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতের জলবায়ুর উপরে বিশাল ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ভীষণ ইম্পর্ট্যান্ট জেড বায়ু প্রবাহ। এই জেড বায়ু প্রবাহটা কীভাবে হয়? আমরা জানি ভারতের এই পোর্শনটায় রয়েছে কর্কটক্রান্তি রেখা, প্রায় মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ভারতবর্ষের। শীতকালে অর্থাৎ যখন সূর্যের দক্ষিণায়ন হয় তখন এই জেড বায়ুর দুটো শাখা আমাদের ভারতে দেখা যায়, ভারতের উপর প্রভাব ফেলে জেড বায়ুর। এই জেড বায়ু কী, জেড বায়ুর মেকানিজম, কতগুলো প্রকারভেদ আছে, কীভাবে উৎপত্তি হচ্ছে, তার উপরেও কিন্তু একটা ভিডিও আশা করা যায়। একটা ভিডিও বানাবো আমি জেড বায়ুকে বোঝানোর জন্য। ভারতের জলবায়ু বুঝতে গেলে কিন্তু এই জেড বায়ুকে ভীষণ পরিমাণে বুঝতে হবে। আমরা যে বিষয়টার মধ্যে ঢুকবো, জেড বায়ুর দুটো শাখা আমাদের ভারতের উপর প্রভাব ফেলে। একটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমী জেড বায়ু, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেড বায়ু, ওটা পরে আসছি। এই জেড বায়ুগুলো কোথায় প্রবাহিত হয়? বায়ুমণ্ডলের যতগুলো স্তর আছে তার মধ্যে সবচেয়ে নিচের স্তরকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কোথাও 18 কিলোমিটার, কোথাও একটু কম, কোথাও একটু হেরফের বেশি আছে। নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল বিশেষে একটু হেরফের হয়। নিরক্ষীয় অঞ্চলে একটু বেশি হয়, একটু মেরু অঞ্চলে কম হয়, একটু হেরফের হয় উচ্চতা, সেটা ওই অভিকর্ষজ শক্তির জন্য। তো এই ট্রোপোস্ফিয়ারের একদম উপরের অঞ্চলে সর্পিলাকার ওয়ান্ডারিং পথ এটাকে বলা হয়, ওয়ান্ডারিং ওয়ে। সর্পিলাকার পথে ট্রোপোস্ফিয়ার, ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার বা কখনো কখনো স্ট্র্যাটোস্ফিয়ারের একেবারে নিচের অংশ দিয়ে এই জেট বায়ু প্রবাহিত হয়। 1942 সালে এটা আবিষ্কার হয়েছিল, যখন
আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন এই উপরের একদম উপরের স্তর দিয়ে পরমাণু বোমা নিক্ষেপ করার জন্য জেট বিমানগুলো যাচ্ছিল। সেই জেট বিমান কিন্তু আবিষ্কার করেছিল এই জেট বায়ুকে। আমাদের ভারতে দু প্রকার জেট বায়ুর প্রভাব রয়েছে। একটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু, আরেকটা হচ্ছে ক্রান্তীয় পূবালী জেট বায়ু। উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা জেট বায়ুর যে ভিডিও হবে সেখানে আমরা জানাবো। এবার আসা যাক, দক্ষিণায়ন যখন হয় তখন এই উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর অবস্থানটা গাঙ্গেয় সমভূমির অঞ্চলে উপরে হয়। এটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। আস্তে আস্তে যখন দক্ষিণায়ন শুরু হয়, যখন উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন সমস্ত চাপ বলয়গুলো কিন্তু উত্তরের দিকে সরতে থাকে 5 থেকে 10 ডিগ্রি। তাহলে এই যে কর্কটীয় অঞ্চলের যে চাপ বলয় সেও কিন্তু উত্তরের দিকে সরতে থাকবে। অর্থাৎ এই উপক্রান্তীয় পশ্চিমী যে জেট বায়ু সেও কিন্তু উত্তরের দিকে সরতে থাকবে, সরে গিয়ে এই জায়গায় অবস্থান হবে। তাহলে ছিল কোন জায়গায়? এই জায়গায় উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু চাপ বলয়গুলো সরে যাওয়ার কারণে, উত্তরায়ণ শুরু হওয়ার কারণে সরে গিয়ে অবস্থান হলো কোথায়? একেবারে হিমালয় পর্বত ক্রস করে কিন্তু অবস্থানটা হয়েছে উত্তরের দিকে সরে গেছে। এইবার এটাকে বুঝতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের বলতে হবে, সেটা হচ্ছে এই পোর্শনে কিন্তু অবস্থান করে তিব্বত। খুব মজার বিষয়, এই জায়গায় কিন্তু তিব্বত মালভূমি আছে। আমরা জানি তিব্বত কিন্তু দ্য লার্জেস্ট প্লেটু অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত। হিমালয়ের একেবারে ঘাড়ে বলা যেতে পারে এই তিব্বত মালভূমি অবস্থান করেছে। তিব্বত মালভূমি যখন উত্তরায়ণ শুরু হয় ভীষণ ভীষণ পরিমাণে উত্তপ্ত হয়ে যায়, একটা হিটিং জোন হিসাবে নিজেকে তুলে ধরে। উত্তপ্ত অঞ্চল, প্রচুর পরিমাণে এখানে বায়ু উত্তপ্ত হয়ে যায় এবং স্থলভাগ মালভূমি অঞ্চল একেই, এর উপাদানগুলো উত্তপ্ত হতে বেশি দেরি করে না। প্রচুর পরিমাণে কিন্তু এই অঞ্চলটা, এই জোনটা উত্তপ্ত হতে থাকে। একেবারে সবচেয়ে বেশি উত্তপ্ত যদি হয় উত্তরায়ণের সময় কোনো অঞ্চল, সেও কিন্তু এই তিব্বত মালভূমি। এবার এই তিব্বত মালভূমি অঞ্চলে কিন্তু উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু বয়ে চলেছে এর উপর দিয়ে হিমালয় ক্রস করে। তখন এই তিব্বত মালভূমি হিটিং জোন এবং এই উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর মধ্যে যে বিক্রিয়া হয় তার ফলে কিন্তু তোমার পূবালী জেট বায়ু ওখান দিয়ে উত্তপ্ত হচ্ছে। কোন পূবালী জেট বায়ু? ক্রান্তীয় পূবালী জেট বায়ু। এই ক্রান্তীয় পূবালী জেট বায়ু কিন্তু কিছুটা গুরুত্ব রাখে। কি গুরুত্ব রাখে? আমরা জানি যে উত্তরায়ণ যখন হয় তখন ভারতের স্থলভাগের উপরে নিম্নচাপ মানে এখানকার বায়ুগুলো ঊর্ধ্বমুখী হয়েছে, উপরের দিকে উঠে গেছে। এর ফলে কি হচ্ছে, এই বায়ুগুলো, এই যে পূবালী জেট বায়ু, ক্রান্তীয় পূবালী জেট বায়ু টেনে নিচ্ছে, নিজের দিকে টেনে নিচ্ছে। ফলে এখানে ঘনত্ব অনেক পরিমাণ কমে যাচ্ছে। আবার এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকছিল, একে আরও ঠেলে দিচ্ছে ঢোকার জন্য ভারতের দিকে। তাহলে এই যে ক্রান্তীয় পূবালী জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে ঢোকার জন্য পথ আরও প্রশস্ত করে দিচ্ছে। ভারতে কিন্তু ঢুকতে পারছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার জন্য আর একটু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই জেট বায়ু। কোন জেট বায়ু? ক্রান্তীয় পূবালী জেট বায়ু। এবার একটা বিষয়, আস্তে আস্তে প্রচুর বৃষ্টি হওয়ার পর যখন দক্ষিণায়ন শুরু হচ্ছে, অর্থাৎ সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে চলে যাচ্ছে, টেম্পারেচার কমতে থাকছে, তখন কিন্তু আমাদের ভারতের উপরে স্থলভাগের উপরে ঠান্ডার পরিমাণ বাড়তে থাকছে। স্থলভাগ ঠান্ডা হচ্ছে। স্থলভাগ যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই যে জেট বায়ু যে হিমালয় ক্রস করে, উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু হিমালয় ক্রস করে চলে গেছিলো, সে কিন্তু চাপ বলয়গুলো আবার চলে আসবে, দক্ষিণের দিকে সরতে থাকবে। তখন কিন্তু আবার এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু গাঙ্গেয় সমভূমির উপর চলে আসবে। এই গাঙ্গেয় সমভূমির ওপরে আসা মানেই কিন্তু তখন মৌসুমী বায়ু যে ঢুকেছিল তাকে কিন্তু ঘাড় ধরে বাইরে বার করে দিচ্ছে। কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু অর্থাৎ যে ফিরছে তাকে ফিরতে সাহায্য করছে। তাহলে জেট বায়ুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের জলবায়ুর ওপর রয়েছে।
এই গেল আজকের ভিডিও, যেটার মধ্যে দিয়ে আমরা ভারতের জলবায়ুর উপর নিয়ন্ত্রণ বিস্তারকারী বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে জানালাম। পরবর্তী ভিডিও আমরা অবশ্যই দেখব, সেখানে মৌসুমী বায়ু, জেট বায়ু সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কম্পিটিশান যারা দেবে চাকরির পরীক্ষামূলক ভূগোলের বিভিন্ন কনসেপচুয়াল ভিডিও, আমরা শর্ট প্রশ্নের উপরে বিভিন্ন ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে ছাড়ব। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো আজকের ভিডিওটা, সবগুলো বোঝা গেল কি না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, এবং যদি মনে হয় যে এটার উপরে এই পার্টটা বুঝতে পারিনি, আর একটু ভালো করে বুঝলে ভালো হয়, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিও সেটার উপর বানানোর চেষ্টা করব। গোল উইথ রাইট সঙ্গে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ।